নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। তো আরআরবি যে এক্সামস আমাদের ব্যাংকের যে গ্রামীণ ব্যাংকের যে পরীক্ষাগুলো হয় আইবিপিএস এর তরফ থেকে, তো আরআরবি এক্সামের নোটিফিকেশন খুব শীঘ্রই আসতে চলেছে। তোমরা সকলেই জানো নিয়ারলি আগস্টের টাইমে আমরা এক্সপেক্ট করতে পারি যে হয়তো প্রিলিমিনারি এক্সাম হবে, এবং তারপরে সেপ্টেম্বরের টাইমে এবং অক্টোবরের টাইমে তোমার হচ্ছে আমাদের পিও এবং ক্লার্কের মেন্স এক্সাম শিডিউল্ড হয়ে আছে। তো পিও ক্লার্ক দুটোরই কিন্তু খুব বেশি দিন আর সময় কিন্তু অবশিষ্ট নেই। জুন মাসের আজকে যে মুহূর্তে আমি এখন ভিডিওটা শ্যুট করছি, আজকে এখন 1 তারিখ। এরপরে জাস্ট এই জুন মাসটা পুরো, আর তার মধ্যে সম্ভবত জুলাইয়ের শুরুর দিকেই তোমরা নোটিফিকেশন এক্সপেক্ট করতে পারো। ফর্ম ফিল আপ করবে এবং জুন আর জুলাই এই দুটো মাসের পরই কিন্তু সোজা আমরা পরীক্ষার দিকে চলে যাব। তো আমাদের এই মুহূর্তে এই যে লাস্ট 2 মান্থস যেটা রয়েছে, এবার আমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। আর তোমাদেরকে আর একটা বড় কথা যেটা বলবো, যে আগস্ট মাস এই যে স্টার্ট হয়ে যাচ্ছে এক্সামের যে ক্যালেন্ডার, মানে এক্সামটা যে স্টার্ট হয়ে যাচ্ছে আরআরবি দিয়ে, এরপরে কিন্তু ব্যাংক এক্সামের পুরো যে শিডিউল সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। ব্যাক টু ব্যাক এক্সামস কিন্তু এরপরে আসতেই থাকবে, নোটিফিকেশন আসতে থাকবে। আইবিপিএস পিও বলো, আইবিপিএস ক্লার্ক বলো, এরপরে এসবিআই পিও, এসবিআই ক্লার্ক, ইন্স্যুরেন্স এক্সামস যেগুলো যা যা লাইন আপ হয়ে আছে, আরবিআই এক্সামস সমস্ত কিন্তু ব্যাক টু ব্যাক আসতে থাকবে। এরপরে কিন্তু তোমরা যেই ফাঁকা টাইমটা বছরের শুরু থেকে এতদিন পর্যন্ত পেয়েছিলে ফার্স্ট হাফটা, এইটা কিন্তু আর তোমরা পাবে না। হ্যাঁ, তো এই মোমেন্টটা কিন্তু খুব ক্রুশাল তোমাদের জন্য, পরীক্ষা এবং তার মাঝখানে প্র্যাকটিস পড়া। তো কী করে করবে এবং কী করে হ্যান্ডেল করবে সব জিনিসটা, তার একটা ছোট শিডিউল তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই লাস্ট 2 মান্থসে এখন এই মুহূর্তে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, প্রত্যেক দিন আগে প্রিলিমিনারি কন্টেন্টগুলোর উপর তোমাদের এখন ভালো দখল হওয়া দরকার এই মুহূর্তে। তো প্রিলিমসের মক টেস্ট প্রত্যেক দিন দেওয়া, তোমরা প্রত্যেক দিন চেষ্টা করো মক টেস্টগুলো এরকম টাইমে দেওয়ার যে টাইমটা ন্যাচারালি পরীক্ষার টাইম হয়। হয়তো তোমার একদম আর্লি মর্নিং সকালবেলা উঠে 10টা-11টার দিক করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, অথবা চেষ্টা করো যে মোটামুটি দুপুরে 2-3টে এরকম টাইমের দিক করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। এতে করে কি একটা সাইকোলজিক্যাল বেনিফিট তৈরি হয়, যাতে করে তুমি পরীক্ষার সময় যখন অ্যাপিয়ার করবে, তো এক্স্যাক্টলি দিনের ওই টাইমটাতে তোমার একটা একটা হ্যাবিট তৈরি হয়ে যায় ন্যাচারালি, যে এটা হতে পারে ওই টাইমে পরীক্ষা হবে, এরকম আমি প্র্যাকটিস করেছিলাম বাড়িতে। জাস্ট ডিফারেন্সটা একটা সিম্পল থাকে যে হ্যাঁ, হলে অনেকজন মানুষ থাকবে তোমার আশেপাশে, আর ঘরে তুমি একা পরীক্ষা দিচ্ছিলে। তো হলে তুমি একটা আলাদা কম্পিউটারে পরীক্ষা দিচ্ছ, ঘরে একটা আলাদা কম্পিউটারে পরীক্ষা দিচ্ছিলে। এবার প্র্যাকটিসটা তোমাকে সেই লেভেলই রাখতে হবে যেন হলের সঙ্গে ঘরের যেন ডিফারেন্সটা খুব একটা বেশি তোমার মনে না হয়, তবে করেই নার্ভাসনেসটা কম হবে আর তুমি পরীক্ষায় বেটার পারফর্ম করে আসতে পারবে। তো প্রিলিমিনারির প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দাও। ফার্স্ট অফ অল মক টেস্ট দিলে, মক টেস্ট দেওয়ার পর মক টেস্টটাকে ভালো করে অ্যানালাইজ করো, যে মক টেস্টের কোন জায়গাতে তোমার ভুল হলো, কোন পোর্শনটাতে তোমার একটু দুর্বলতা আছে, কোন পোর্শনের কোয়েশ্চেন্সগুলো করতে একটু বেশি টাইম নিয়ে ফেলছো বা অ্যাটেম্প্ট করতে গিয়ে পারলে না, মিস হয়ে গেল। তো সেই চ্যাপ্টার্সগুলোকে বা সেই সেকশনসগুলোকে সেপারেটলি ভালো করে প্র্যাকটিস করো। ধরো ডিআই করতে গিয়ে আটকে গেছো, তো কিছু ডিআই তুমি প্রতিদিন প্র্যাকটিসের মধ্যে রাখো। হ্যাঁ, ধরো তুমি রিজনিং করতে গিয়ে কোনো পার্টিকুলার হয়তো দেখা যাচ্ছে বক্স বেসড পাজলে তোমার প্রবলেম হচ্ছে, তো বক্স বেসড পাজলসগুলোকে একটু বেশি করে প্র্যাকটিস করো। হ্যাঁ, হয়তো তুমি মানে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে বা প্যারাজাম্বলস করতে গিয়ে তুমি হয়তো প্রবলেম পাচ্ছ, যদিও আরআরবিতে প্রিলিমিনারিতে ইংলিশ আসে না, তবুও আমি বলে রাখছি, ধরো সেখানে প্রবলেমস পাচ্ছ, তাহলে সেই জায়গাগুলোতে তুমি ভালো করে প্র্যাকটিস করো। তো এরকম করে নিজের উইকনেসগুলোকে ফাইন্ড আউট করে ভালো করে প্র্যাকটিস করো, এটা গেল তোমার একটা কাজ। তার সাথে যেটা করো, যেটা প্রিলিমিনারি ওরিয়েন্টেড টাস্ক নয়, সেটা হচ্ছে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে কিন্তু ভালো করে পড়ো। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, সেগুলোকে প্রপার ওয়েতে রিভিশন করো। কীরকম দেখা যাচ্ছে, প্রত্যেকদিন তুমি ডে ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার পড়ছো, সপ্তাহ শেষে গোটা সপ্তাহেরটাকে তুমি একটা রিভাইজ করে নাও, উইকেন্ডে গিয়ে গোটা সপ্তাহটাকে তুমি রিভাইজ করে নাও। ওকে, এরকম করতে করতে গ্র্যাজুয়ালি তুমি চলতে থাকো। রিভিশন নিজে তুমি করো, যা কিছু সোর্স পড়ছো সেখান থেকে, পিডিএফ বলো, খাতা বলো, যেখান থেকে তুমি পড়ছো, কোনো ম্যাগাজিনস পড়ছো সেখান থেকে তুমি রিভিশন করলে। রিভিশনের সাথে কি করো, যে ফ্রি কুইজেস যেগুলো থাকে সেই কুইজেসগুলোকে অ্যাটেম্প করো, যাতে করে তুমি চেক করতে পারো যে কতটা তুমি সাস্টেন করতে পারছো, কতটা তুমি মনে রাখতে পারছো। এরকম ব্যাক টু ব্যাক রিভিশন করতে করতে, কুইজ অ্যাটেম্প করতে করতে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সের গ্রিপটা আস্তে আস্তে তোমাদের স্ট্রং হবে। কারেন্ট অ্যাফেয়ার্স বারবার রিভিশন করা ছাড়া কিন্তু বিশেষ কোনো আলাদা উপায় নেই। ওকে, আচ্ছা। আর তার সাথে কি করো, তার সাথে তোমরা মেন্স লেভেলের তোমরা প্র্যাকটিস কন্টিনিউ করো। কিরকম করে কন্টিনিউ করো, কারণ দেখো প্রিলিমসের রেজাল্টের পর কিন্তু মেন্স এক্সামের জন্য খুব বেশি দিনের গ্যাপ থাকে না, তাই মেন্সের প্র্যাকটিস ওয়ার্কটা তোমাকে এখন থেকে রাখতে হবে। মেন্সের মক টেস্ট এখনই আমি দিতে সাজেস্ট করবো না, কিন্তু প্র্যাকটিসটাকে রাখো। কিরকম, মেন্সের আমি যেমন সাজেস্ট করি গাইডলি বান্ডেল পিডিএফ পড়া, কারণ বান্ডেল পিডিএফ প্র্যাকটিস করার জন্য খুব ভালো সোর্স। তাছাড়াও তুমি যদি অন্য কোনো ডিফারেন্ট সোর্স মেন্সের জন্য ফলো করছো, তাহলে সেটাও করতে পারো। তো সেই সোর্সেসগুলো থেকে ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স মেন্সের প্র্যাকটিস করো, যেমন মেন্স বেসড তুমি পাজলস প্র্যাকটিস করলে, মেন্স বেসড তুমি ডিআই এর উপর জোর দাও, মেন্স লেভেলের তুমি অ্যারিথমেটিকের ডিফারেন্ট চ্যাপ্টার্স, বিশেষ করে যে চ্যাপ্টারগুলো তোমার উইক, যে চ্যাপ্টারগুলোতে তোমার মনে হয় যে হ্যাঁ একটু বেশি টাইম আমার দেওয়া দরকার আছে, সেই ধরনের চ্যাপ্টারগুলোর মেন্স লেভেলের কোয়েশ্চেন্স ভালো করে প্র্যাকটিস করো।
এগুলো করতে থাকো। তো এগুলোর দিকে নজর দিতে হবে। ইংলিশ মেন্সে আসবে খুব একটা গুরুত্বপূর্ণ সেকশন। ইংলিশের জন্য তোমরা প্রতিদিন হিন্দু এডিটোরিয়ালের রিডিং প্র্যাকটিস করো, আর সির দিকটাতে জোর দাও তোমরা, যাতে করে রিডিং কম্প্রিহেনশনে তোমাদের দখলটা ভালো থাকে। ওকে, তার সঙ্গে ক্লোজ টেস্ট, ফিলার্স, এরকম টাইপের যে ডিফারেন্ট কন্টেন্টগুলো হয় মেন্স লেভেলের প্যাটার্নের কন্টেন্ট, সেগুলোর প্র্যাকটিস করো। ইউটিউবে অনেক প্র্যাকটিস ভিডিওস পেয়ে যাবে মেন্সের, কোয়ান্টস বলো, রিজনিং বলো, ইংলিশের বলো, প্রচুর প্র্যাকটিস ভিডিওস পেয়ে যাবে। সেগুলোকে নিজেরা সার্চ করে প্র্যাকটিস করো। অনেক ফ্রি মেটেরিয়াল, ফ্রি সোর্সেস আছে, সেগুলো থেকে প্র্যাকটিস করো এবং নিজেদেরকে আস্তে আস্তে তোমরা একটা বেটার জায়গায় ফাইন্ড আউট করতে পারবে। দেখো, যারা ভালো করে এখন সিলেবাস কমপ্লিট করে নিচ্ছ অলরেডি, তারা কিন্তু তোমরা অনেকটাই রেডি। হ্যাঁ, শুধু প্রপার ওয়েতে প্র্যাকটিস করলে পরে তোমাদের তৈরি হওয়া জিনিসটা আরও বেশি শার্প অ্যান্ড পলিশড হয়ে যাবে, এটাই তোমাদের দরকার আছে। আরেকটা জিনিস যেটা করতে হবে, এটা গুরুত্বপূর্ণ পার্ট স্পেশালি আরআরবির জন্য, সেটা হচ্ছে কম্পিউটার অ্যাওয়ারনেস। কম্পিউটার অ্যাওয়ারনেসটা তোমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও। অনেকেই হয়তো কম্পিউটার অ্যাওয়ারনেস এখনও কিচ্ছু জানো না, কী পড়তে হবে না পড়তে হবে কোনো আইডিয়া নেই। তো আমি বলবো কম্পিউটার অ্যাওয়ারনেসের প্রচুর থিওরি ভিডিওস তোমাদের ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ম্যারাথন ভিডিওস। চেষ্টা করো যে কোনো একটা ম্যারাথন ভিডিও পিক করার, হয়তো 3 ঘন্টা বা 4 ঘন্টার কোনো ম্যারাথন ভিডিও পেয়ে যাবে। প্রত্যেক দিন 8 ঘন্টা করে করো সেই ভিডিওটাকে, 8 ঘন্টা করে, 8 ঘন্টা বা 40 মিনিট করে করো। তারপরে তুমি পরের দিনের জন্য কন্টিনিউ করো। একটু করে টপিক ওয়াইজ পড়তে তুমি গোটা ভিডিওটাকে কমপ্লিট করলে ফুল কম্পিউটার অ্যাওয়ারনেসের যে সিলেবাস, সেইটার হচ্ছে একটা তোমার আইডিয়া চলে আসবে। হ্যাঁ, কম্পিউটার অ্যাওয়ারনেসের এই চ্যাপ্টারটাতে এরকম আছে, ওই চ্যাপ্টারটাতে এরকম আছে, এটা একটা ধারণা চলে আসবে। তারপর কি করো, আমি সাজেস্ট করেছিলাম কম্পিউটার অ্যাওয়ারনেস প্রিপারেশনের স্ট্র্যাটেজি সাজেস্ট করেছিলাম, ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে, সেটা থেকে দেখতে পারো। আমি যেটা সাজেস্ট করবো, আরিহান পাবলিকেশনের কম্পিউটার অ্যাওয়ারনেসের বইটা তোমরা পারচেস করো, খুব ছোট্ট একটা সুন্দর বই। এবং তারপর এই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে থিওরিগুলো আছে, সেটা সেখান থেকে বইটা থেকে গো থ্রু করো। খুবই ভালো বই, প্রপার এবং ডিটেলড ম্যানারে খুব সুন্দর এক্সপ্লেনেশনস দেওয়া আছে উইথ গুড এমসিকিউজ। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এক্সারসাইজ কন্টেন্ট হিসেবে প্রচুর পরিমাণে এমসিকিউজ দেওয়া যায়, সেই এমসিকিউজগুলো তোমরা ওখান থেকে ভালো করে করো। ওই বইটাকে বারবার এক্সাম আস্তে আস্তে কমপ্লিট করো এবং বারবার রিভাইজ করো। তোমাদের কম্পিউটার এত সুন্দর তৈরি হয়ে যাবে, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি, এত সুন্দর কম্পিউটার তৈরি হয়ে যাবে যে তোমরা কিন্তু আরামসে এক্সামে গিয়ে পড়ে আউট অফ 40 তোমরা কিন্তু প্রায় এক্সপেক্ট করতে পারো যে 30 অ্যারাউন্ড তোমরা কিন্তু স্কোর আরামসে করে আসতে পারবে। এটা আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, যদি কোয়েশ্চেন ঠিকঠাক প্যাটার্নে আসে, কোয়েশ্চেন যদি অ্যাকচুয়ালি মডারেট বা ডিফিকাল্ট লেভেলে চলে আসে, যেটা একদমই আউট অফ দ্য কন্টেক্সট জিনিসপত্র ঢুকিয়ে দেয়, তো সেটা তোমারও কিছু করার নেই, কারোরই কিছু করার নেই। তো সেখানে তুমি দেখতে পাবে অ্যাডজাস্টেড হয়ে যাবে ওভারঅল কাট অফের জিনিসটা, কিন্তু তোমার প্রস্তুতি খুব ভালো টপ নচ জায়গায় হবে, এটুকু আমি তোমাকে অ্যাসিওরেন্স দিতে পারি। তো কম্পিউটার অ্যাওয়ারনেসটা এখন থেকে পড়ো, কারণ আরআরবিতে একটা বিরাট বড় অ্যাডভান্টেজ প্লে করো কম্পিউটার অ্যাওয়ারনেস। ওকে, আর বাকি তো সব বলেই দিলাম। আর লাস্ট একটা প্রো টিপ দেবো, যাদের ক্যালকুলেশন খুব স্লো, ক্যালকুলেশন নিয়ে যারা তোমরা প্রবলেমে আছো, তো তাদেরকে বলবো যে দেখো, ন্যাচারালি আরআরবি এক্সামে কী হয়, বিশেষ করে আরআরবি ক্লার্কে তোমার কিন্তু ক্যালকুলেশন খুব একটা ডিফিকাল্ট আসে না। ন্যাচারালি অধিকাংশ সিম্পলিফিকেশনস এমন টাইপের দেবে যেগুলো তুমি চোখে দেখেই অ্যান্সার করতে পারবে। তো চেষ্টা করো যে ক্যালকুলেশন করার সময় মাইন্ড ক্যালকুলেশনটার উপর জোর দিতে, যে মনের ওপর যেন তুমি বেশি ক্যালকুলেশন করতে পারো, মনে উইদাউট পেন অ্যান্ড পেপার। ওকে, আর তার জন্য কী করতে হবে, তোমাদেরকে নামতা ভালো করে মুখস্থ রাখতে হবে। নামতাগুলো প্রত্যেকদিন সকালে উঠে একবার করে রিভাইজ করো। স্কোয়ার ভ্যালুসগুলো রিভাইজ করো, 1 থেকে 30 অবধি অন্তত স্কোয়ার ভ্যালু রিভাইজ করো। আচ্ছা, কিউবের ভ্যালু 1 থেকে 15 অবধি আমি মনে রাখতাম, আমার ওটাই সাফিসিয়েন্ট মনে হতো। বাকি আমি দেখেছি এক্সাম কন্ডিশনসের মধ্যে অ্যাপ্লাই করে, যদি ওর থেকে হায়ার কোনো কিউবের দরকার পড়েও যায়, তো তখন দেখা যাবে ওই কোয়েশ্চেনের ডিমান্ডের ভিত্তিতে হয়তো তোমাকে কিউব করতেই হবে না, বা অন্য কোনো অ্যাপ্রোচ লাগিয়ে পরে কিউবটাকে অ্যাভয়েড করা যাচ্ছে। তো আমি এই জিনিসগুলো কিন্তু অলরেডি হতে দেখেছি। ওকে, তো তাই সেক্ষেত্রে আপ টু 1 থেকে 15 অবধি কিউব মনে রাখতে পারলে যথেষ্ট। বাকি তোমরা যদি চেষ্টা করো আরও যদি মনে রাখতে পারো, তাহলে করতে পারো, সেটাতে আমার কোনো আপত্তি নেই। ওকে, এরকম টাইপের জিনিসগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। সিম্পলিফিকেশনের ম্যারাথন ভিডিওস পাওয়া যায় ইউটিউবে, সেখান থেকে প্রতিদিন 20টা 30টা করে সিম্পলিফিকেশন প্র্যাকটিস করো, বা সিম্পলিফিকেশনের কুইজ প্র্যাকটিস করো। এরকম করে তোমরা নিজেদের স্পিডটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে পারো। ওকে, তো এগুলোকে কিছু ফলো করো, আর ব্যাক টু ব্যাক মক টেস্ট দাও। যত বেশি মক টেস্ট দেবে এখন, তত বেশি তোমরা নিজেদের উইকনেসেসগুলোকে দেখতে পারবে, স্ট্রেংথগুলোকে রেকগনাইজ করতে পারবে। অ্যাকিউরেসির উপর খুব ভালো করে ফোকাস করতে হবে, কারণ আরআরবি এক্সাম ইজ অল অ্যাবাউট অ্যাকিউরেসি। আরআরবি ক্লার্কে কোয়েশ্চেন খুব ইজি আসবে প্রিলিমসে, ডোন্ট ওয়ারি। তো সেক্ষেত্রে তোমাকে টার্গেট রাখতে হবে যে স্পিডে করতে হবে। স্পিড তুমি এমনি পেয়ে যাবে কোয়েশ্চেন ইজি পেলে পরে, কিন্তু অ্যাকিউরেসিটা তখন হয়ে যায় ফ্যাক্টর। অনেক স্পিডে কোয়েশ্চেন করতে গিয়ে দেখা যায় আমরা সিলি মিস্টেক্স করে বসি। তো সেই সিলি মিস্টেক্সগুলো তুমি চেষ্টা করো যেন ঘরেই তুমি মক টেস্ট দিতে অধিকাংশ সলভ করে নিতে পারো, এক্সামে গিয়ে যেন তোমার কোনো রকম ভুল ত্রুটি না হয়। ওকে,
তো সেই জিনিসগুলোকে খেয়াল রাখো। আর আরআরবি পিওর জন্য আলাদা করে যদি বলি তাহলে করে একটাই জিনিস, যে কোন কোয়েশ্চেন্সগুলো করতে হবে, কোনগুলো ড্রপ করতে হবে, এই সেন্সটা ভালো করে তৈরি হয়ে যাবে। তার জন্য তোমাকে বারবার করে মক টেস্ট দিতে হবে। ওতে করে তুমি সেন্স করতে পারবে যে হ্যাঁ এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু একটু ডিফিকাল্ট লাগছে, ফার্স্ট অ্যাটেম্পটে আমি করবো না, হয়তো আপাতত স্কিপ করে অন্য কোয়েশ্চেনে চলে গেলাম আর পরবর্তী অ্যাটেম্পটে করবো। আর আরেকটা কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে, যেটা আমি বলতে চাই, অনেকেই এটা ভুল করে, এটাও একটা এক্সাম টিপ হিসেবে আমার মনে হয় দেওয়া উচিত। যেটা আমি নিজেও আমার প্রথম অ্যাটেম্পটে আরআরবি এক্সামসে ভুল করেছিলাম। আমি রিজনিং দিয়ে স্টার্ট করেছিলাম, তো সেটাতে আপত্তি নেই, তুমি রিজনিং কোয়ান্ট যেটাতে তুমি কমফর্টেবল সেটা দিয়ে স্টার্ট করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু যেটা হচ্ছে যে আমি করেছিলাম কি, রিজনিং দিয়ে স্টার্ট করে একদম প্রথমেই একটা পাজল ছিল, সেই পাজল দিয়ে স্টার্ট করেছিলাম। আমি রেকমেন্ড করবো পাজল বা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে কখনোই এক্সাম স্টার্ট করো না, রিজনিং সেকশন যদি ধরছো তাহলে করে। ইনফ্যাক্ট রিজনিং সেকশন তুমি সেকেন্ড অ্যাটেম্পটেও যদি ধরো তাহলে পাজল সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে স্টার্ট করো না। অলওয়েজ আগে মিসেলেনিয়াস কোয়েশ্চেন্সগুলো করে নাও, মিসেলেনিয়াসের কোয়েশ্চেন্সগুলো ন্যাচারালি ইজি থাকে, ফার্স্ট অ্যাটেম্পটে সুন্দরভাবে নেমে যায়, কোনো প্রবলেম হয় না। তারপর তোমার একটা কনফিডেন্স, একটা রিদম ডেভেলপ করে যাবে, দিয়ে তুমি পাজল সেটিং অ্যারেঞ্জমেন্টটা থেকে মুভ অন করো। ওকে, এইভাবে জিনিসটা করো না, তো করে কী হয়, পাজল সেটিং না ইনিশিয়ালি স্টার্ট করলে মানে মেন্টাল একটা প্রেশার থাকে, প্রেশারের চক্করে বাই চান্স যদি কোনো রকম গন্ডগোল হয়ে যায় তাহলে ফার্স্টেই না একটা রিদম ব্রেক করে যায়, এক্সামের রিদমটা যদি ব্রেক হয়ে যায় তাহলে করে কিন্তু আর কোনো খেই খুঁজে পাওয়া যায় না, পুরো একদম গন্ডগোল হয়ে যায় তোমার পেপারটা। তাই এটা খেয়াল রাখবে। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আরআরবিতে কম্পোজিট টাইমার। কম্পোজিট টাইমিংয়ের জন্য তোমাকে খুব সচেতন হতে হবে। এমন নয় যে তুমি কোয়ান্টসের আলাদা, রিজনিংয়ের আলাদা সেকশনাল টাইম পাবে, 45 মিনিট সময় পুরোটা থাকবে, পুরোটার মধ্যেই তোমাকে কমপ্লিট করতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু কোয়ান্টস দিয়ে স্টার্ট করলে বা রিজনিং দিয়ে স্টার্ট করলে, যেটা দিয়ে স্টার্ট করো না কেন, স্টার্টিং সাবজেক্টটাতে আমি কতটা টাইম দিচ্ছি, কতটা টাইম অতিবাহিত হলো সেটার প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। ন্যাচারালি একটা হিসাব থেকে এরকম 23 মিনিটস দিয়ে তুমি ফার্স্ট পেপারটা করলে, তারপর সেকেন্ড পেপারের জন্য 22 মিনিটস মতন তুমি বাঁচাবে। এরকম একটা স্ট্র্যাটেজি আমি ফলো করলে ভালো হয়, এটা আমি রেকমেন্ড করবো। ওকে, তো সেই অ্যাকর্ডিং তোমাকে অ্যাটেম্প্ট নিতে হবে। আরআরবি পিও এক্সামের ক্ষেত্রে বিশেষত, ধরো তুমি কোয়ান্টস দিয়ে স্টার্ট করেছো, তো কোয়ান্টসে যদি কোনো কোশ্চেন মনে হয় পড়তে গিয়ে যে হ্যাঁ এটা একটু খটোমটো লাগছে, ফালতু ভাবনা চিন্তা করে সময় নষ্ট না করে ওটাকে স্কিপ করে তুমি বেরিয়ে চলে যাও। এরকম করে করে কোয়ান্টস যতটা পারছো তুমি কমপ্লিট করো, হয়ে গেল। তারপর তুমি রিজনিং সেকশনে মুভ করো। রিজনিং সেকশনে একই জিনিস করো, আগে তুমি মিসেলেনিয়াস কোয়েশ্চেন্স করে নাও। মিসেলেনিয়াস করতে গিয়ে কোনো জায়গায় যদি মনে হয় হ্যাঁ একটু ডাউটফুল লাগছে, ওটাকে আপাতত স্কিপ করে দাও, ছেড়ে দাও কোয়েশ্চেনটাকে। পাজলসের দিকে তারপরে যাও, পাজল যা করার করো। দিয়ে যখন দুটো পেপার কমপ্লিট হয়ে গেল, তারপর তুমি চেষ্টা করো যে কোয়েশ্চেনটা তুমি ছেড়ে এসেছিলে, রিমেনিং কোয়েশ্চেনগুলো, সেগুলোর মধ্যে থেকে তুমি এবার অ্যাটেম্প্ট করার চেষ্টা করো, যে হ্যাঁ এবার দেখি কোন কোন কোয়েশ্চেন্সগুলো বাকি আছে, আমি সেগুলোকে গিয়ে একটুখানি ফাইন্ড আউট করে আসি যে কোনটা পারবো কোনটা পারবো না। ওকে, এটা করতে পারো। আর বাকি আর যদি বলি, আর বাকি যদি ক্ল্যারিক্যাল এক্সামের ক্ষেত্রে বলি, তাহলে আমি দেখেছি জিনিসটা, আমার মক টেস্ট থেকে দেখেছি রিজনিং সেকশনটা আমি দেখেছি প্রিলিমসে একটু ইজিয়ার সাইডেই আসে, কোয়ান্টসে একটু টাইম লেগে গেলেও রিজনিং সেকশনটা অনেকটা ইজিয়ার সাইডে আসে। এবং আমি দেখেছি হিসাব করে প্রায় 19 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আমার 40টা কোয়েশ্চেন নেমে যেত। মানে আমি অ্যানালাইজ করে দেখতাম মকগুলোকে, অধিকাংশ ক্ষেত্রে দেখতাম 19 বা 20 মিনিটের মধ্যেই নেমে যেত, কারণ খুবই ইজি লেভেলের পাজলস থাকে, এমন কোনো ডিফিকাল্ট থাকে না, অন্তত আরআরবি ক্লার্কের কথা যদি বলি সেই দিক থেকে। তো অতটা চিন্তার কোনো কারণ নেই, শুধু মাথায় একটু অ্যাওয়ারনেস রাখতে হবে যে হ্যাঁ অঙ্ক করছি তো করেই যাচ্ছি, বা রিজনিং করছি তো করেই যাচ্ছি। তো এতে করে দেখাচ্ছে কি, আমি 45 মিনিটের মধ্যে আমি 40 মিনিট রিজনিংকেই দিয়ে দিলাম, 40 মিনিটে 40টা রিজনিং করছি আর 5 মিনিট পড়ে আছে, তো ওরকম করে কিন্তু হওয়া সম্ভব নয়। ওকে, তো এই জায়গাটা কিন্তু তোমাদেরকে একটু অ্যাওয়্যার হতে হবে, এগুলো একটু খেয়াল রাখতে হবে জিনিসগুলোকে। আর বাকি আশা করছি তোমরা সবাই ভালো করে প্রস্তুতি করছো, ভালো করে করবে, এবং যে যে টিপসগুলো বললাম এগুলোকে মাথায় রাখার চেষ্টা করো। আশা করি তোমাদের সব ভালো হবে, ভালো ভালো সমস্ত কিছু পার হয়ে যাবে, এবং আমার সমস্ত শুভকামনা তোমাদের সঙ্গে রইল। অল দ্য বেস্ট।